হ্যালো স্টুডেন্ট, তো আজকে বঙ্গ পাঠশালার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ক্লাসে আমরা স্টার্ট করব অন্তঃক্ষরা গ্রন্থির নেক্সট দুটো পার্ট। ওকে, তো বেসিক্যালি প্রথম পার্টে আমরা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এই দুটো গ্ল্যান্ড নিয়ে ডিসকাস করেছিলাম এবং এখান থেকে যা যা কোয়েশ্চেন আনসার হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, এবং এদের অবস্থান কোথায় সেটাও আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয় সেটা, এবং দ্বিতীয় যেটা স্টার্ট করব সেটা হলো অগ্নাশয়। ওকে, তো এই দুটো অন্তঃক্ষরা গ্রন্থি নিয়েই আজকে আমরা ডিসকাস করব। আর আজকের ডিসকাশনের আগে আমরা শুধু প্রিভিয়াস যে ক্লাস হয়েছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এই দুটোকে একটু রিক্যাপ করে নেব, দেন হচ্ছে আমরা আজকের ক্লাস স্টার্ট করব। ওকে, সো চলো শুরু করা যাক। সো ফার্স্টে আসি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করে? আমাদের মস্তিষ্কের থ্যালামাস অংশের নিচে হচ্ছে অবস্থান করে হাইপোথ্যালামাস। ওকে, তো হাইপোথ্যালামাসের বেসিক্যালি কাজ কি? হাইপোথ্যালামাসের বেসিক কাজ হলো পিটুইটারি নিঃসৃত যত হরমোন বের হয় বা ক্ষরিত হয় তাদেরকে হচ্ছে উদ্দীপিত করা, মানে তাদেরকে রিলিজ করার জন্য হচ্ছে হাইপোথ্যালামাস হচ্ছে বেসিক্যালি যে হরমোন ক্ষরণ করে সেগুলো হচ্ছে সবই হচ্ছে পিটুইটারি থেকে যা যা হরমোন, যেমন যদি আমরা কর্টিকোট্রপিন হরমোনের কথা বলি তাহলে কর্টিকোট্রপিন হরমোন ক্ষরণের জন্য যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন যেটা এটাকে অ্যাকচুয়ালি উদ্দীপিত করবে সেইটা ক্ষরণ হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। তাহলে আবার একইভাবে এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কি করে? আমাদের দেহের কর্টিকোট্রফ কোষ থেকে হচ্ছে কর্টিকোট্রপিন হরমোন ক্ষরণে সাহায্য করে। এবং এটা কেন হয়? এটা হচ্ছে আবার এই পিটুইটারি থেকে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন ক্ষরিত হয়, যেটা এসে আবার এই কর্টিকোট্রফ কোষগুলোকে উদ্দীপিত করে এখান থেকে কর্টিকোট্রফ হরমোন ক্ষরণে সাহায্য করে। তো এবার চলে আসি আমরা পিটুইটারি গ্রন্থির কথায়। পিটুইটারি গ্রন্থি কি? পিটুইটারি গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাসের নিচেই অবস্থান করে। আর এই পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের সাথে দুটো ডাক্ট বা নালীর মাধ্যমে কানেক্টেড থাকে। এবার এখান থেকে কি হয়, ম্যাক্সিমাম এর দুটো পার্ট আছে। পিটুইটারি গ্রন্থির দুটো পার্ট আছে, একটা হচ্ছে অগ্রভাগ আর একটা পশ্চাৎভাগ। এবার এই অগ্রভাগ থেকে ম্যাক্সিমাম যত হরমোন সব কিছুই কিন্তু অগ্রভাগ থেকে ক্ষরিত হয়, আর পশ্চাৎভাগ থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, একটাকে বলা হয় এডিএইচ আর একটাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। ওকে, সরি অক্সিটোসিন। তো এই এডিএইচেরই আর এক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তো এই দুটো হরমোন পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হয়। আর অগ্র অংশ থেকে যত তোমার যদি বলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন স্টিমুলেটিং হরমোন, বা হচ্ছে তোমার এসিটিএ যেটা হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, তো এই প্রত্যেকটা হরমোনই কিন্তু হচ্ছে পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। বোঝা গেল? তো এই ছিল পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস, এই দুটো গ্রন্থির হচ্ছে বা এই দুটো অন্তঃক্ষরা গ্রন্থির হচ্ছে বেসিক ডিসকাশন, যেটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করেছি। ওকে, তো আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব বা স্টার্ট করব হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এবং অগ্নাশয় গ্রন্থি বা অগ্নাশয় গ্ল্যান্ড। তো ফার্স্টে যেটাকে প্যানক্রিয়াসও বলা হয় ওকে ইংলিশে। তো ফার্স্টে চলে আসি আমরা থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরক্সিন হরমোনের কথায়। ফার্স্টে থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান। থাইরয়েড গ্ল্যান্ড বেসিক্যালি হচ্ছে আমাদের গলা মানে গ্রীবা দেশের অঙ্কদেশে অবস্থান করে। গ্রীবার অঙ্কদেশে মানে সামনের দিকটায় অবস্থান করে। বোঝা গেল? তাহলে সামনের দিকটায় এটা গলার যে আমাদের ট্র্যাকিয়া চলে গেছে এর উভয় পাশে হচ্ছে এটা অবস্থান করে। তো তোমরা বইতে এটা ছবিটা দেখলে বুঝতে পারবে যে আমাদের যে ট্র্যাকিয়া চলে গেছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের খাবার মানে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্রঙ্কিয়াল আমাদের চেস্টের সাথে যেটা হচ্ছে যুক্ত আছে, এর দুপাশে হচ্ছে এখানে অবস্থান করে। বোঝা গেল? এবার এখানে কোন গ্ল্যান্ড থাকে বললাম? থাইরয়েড গ্ল্যান্ড থাকে। বোঝা গেল? এবার এই থাইরয়েড গ্ল্যান্ড কি নিঃসৃত করে? থাইরক্সিন হরমোন। দেখো এখান থেকে দু ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4। T3 কে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 কে বলা হয় টেট্রা আয়োডোথাইরোনিন। এবার এই থাইরোইন মানে T4 যেটা বললাম টেট্রা, এটারই হচ্ছে আরেকটা নাম, মানে টেট্রা আয়োডোথাইরোনিন এটারই আরেকটা নাম হলো থাইরক্সিন। বোঝা গেল? তো এই দুটো হরমোন হচ্ছে ক্ষরিত হয়। তো বেসিক্যালি আজকে আমরা যে ক্লাস করব সেখানে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বেসিক্যালি T3 যেটা বললাম সেটা নিয়ে কোনো রকম ডিসকাশন নেই। মেইন যে ডিসকাশন বা যে মেইন যে টপিকটা হচ্ছে তোমাদের সিলেবাস কভার করতে হবে বা সিলেবাসে পড়বে তোমরা, সেটা হচ্ছে T4 বা থাইরক্সিন। বোঝা গেল? তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা ক্ষরিত হচ্ছে তার নাম কি? থাইরক্সিন। বোঝা গেল? এবার এই হরমোনটা কেন ক্ষরিত হয়? এই হরমোনটা ক্ষরিত হয় পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH। বোঝা গেল? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH নামে একটি হরমোন মানে স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়, যেটা কোথা থেকে ক্ষরিত হয়? অগ্র পিটুইটারি। তাহলে এই TSH কোথা থেকে ক্ষরিত হয়? অগ্র পিটুইটারি থেকে। তাহলে এটা ক্ষরিত হয়ে থাইরক্সিন যে হরমোন বা T4 যেটা আমরা বললাম টেট্রা আয়োডোথাইরোনিন, এটাকে
ক্ষরণে হচ্ছে সাহায্য করে। এবার এর কাজ কি? বেসিক্যালি এই যে T4 বা থাইরক্সিন হরমোনের কথা বললাম, এর বেসিক কাজ হচ্ছে আমাদের দেহের যে বেসাল মেটাবলিক রেট, যেটা আমাদের হচ্ছে যখন আমরা হচ্ছে বলতে পারো স্টারভেশন বা আমরা যখন হচ্ছে খালি পেটে থাকি বা আমরা রাত্রে খাওয়ার পরে যদি লক্ষ্য করবো, তাহলে আমরা রাত্রে ঘুমানো যে টাইমটা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা, তারপরে হচ্ছে সকালে উঠে মানে রেডি হওয়া পর্যন্ত মিনিমাম 2-3 ঘন্টা, তো এই টাইমটা আমরা পুরোপুরি কিছু না খেয়ে থাকি, তাই না? তো এই টাইমটা আমাদের যে ব্যাকআপ সাপোর্ট বা আমাদের যে এনার্জিটা আমরা পাই কাজ করার জন্য বা সকালে উঠে হচ্ছে আদার্স কাজ করার জন্য বা হচ্ছে তোমার এক্সারসাইজ করার জন্য, এই যে এনার্জিটা পাই এটা কোথা থেকে আসে? এই যে বেসাল মেটাবলিক রেট, এই যে বেসাল মেটাবলিক রেট আমাদের শরীরে যে এনার্জিটা বা যে ক্যালোরিটা স্টোর করে সেটা থেকেই হচ্ছে আমরা পাই। তাহলে এটাকে কে কন্ট্রোল করে? এটাকে হচ্ছে থাইরয়েড মানে থাইরক্সিন হরমোন হচ্ছে এটাকে কন্ট্রোল করে। বোঝা গেল? তাহলে বেসাল মেটাবলিক রেট। এছাড়াও কি? এছাড়া আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য গ্রহণের সময় এটাকে হচ্ছে মানে প্রপারলি জারণ করে এর থেকে যে তাপ উৎপন্ন করা হয় সেই তাপটাও কি থাইরক্সিন বা T4 দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত। বোঝা গেল? যে কারণে একে আরেকটা মানে এর আরও একটি নাম হলো তাপ বা ক্যালোরিজেনিক হরমোন। বোঝা গেল? তো এগুলো হলো থাইরক্সিন হরমোনের হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট যেগুলো নিয়ে আমরা জানলাম। আরও কিছু আছে যেরকম হচ্ছে ব্যাঙের মেটামরফোসিস। মেটামরফোসিস বলতে এক অবস্থা থেকে আরেক অবস্থায় হচ্ছে যেতে এটা হচ্ছে এই হরমোন সাহায্য করে। মানে এই হরমোন তার মানে বুঝতে পারলাম যে ব্যাঙের দেহেও পাওয়া যায়। বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখবে, আমরা যত হরমোন বা অন্তঃক্ষরা গ্ল্যান্ড নিয়ে পড়ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু ম্যাক্সিমাম প্রাণী দেহ, মানে আমরা যদি কুকুর, ছাগল, বিড়াল, গরু এদের কথা বলি, ব্যাঙ, ঠিক আছে, এদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই একই সিস্টেম কাজ করে। বোঝা গেল? তো এদের মধ্যে ঠিক একইভাবে এরকম হরমোনাল গ্ল্যান্ডগুলো আছে। ক্লিয়ার? শুধু কিছু চেঞ্জ আছে, বাট হচ্ছে ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু একই রকম সিস্টেমে তৈরি সবার মধ্যেই। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার। এবার তাহলে চলে আসলাম তাহলে আমরা থাইরক্সিন গ্ল্যান্ডের ব্যাপারে বা থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরক্সিন হরমোন এই দুটোর ব্যাপারেই আমরা হচ্ছে পুরোপুরি জানলাম। ওকে, তো এই ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের যথাযথ অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, সো নাও এবার আমরা দেখব অগ্নাশয় গ্ল্যান্ড। অগ্নাশয় গ্ল্যান্ড কি? বা প্যানক্রিয়াস যেটাকে বলা হয়। তো এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে পাকস্থলী, যেটা আছে পাকস্থলী কোথায় আছে আমাদের? অ্যাকচুয়ালি আমাদের মানব দেহে যদি আমরা এটা মুখ ধরি, মাউথ পার্ট, তাহলে এখান থেকে হচ্ছে ইসোফ্যাগাস বা আমাদের গ্রাস নালী হচ্ছে চলে আসছে, এসে এটা কি করছে? পাকস্থলীতে এসে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। বোঝা গেল? এই পাকস্থলীর এখানেই হচ্ছে একটা গ্ল্যান্ড থাকে। পাকস্থলী এখানে একটা পাতার মতো গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় অগ্নাশয় গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডে অনেক ছোট ছোট হচ্ছে তোমার কোষ সমষ্টি নিয়ে হচ্ছে পুরো গ্ল্যান্ডটা তৈরি। বোঝা গেল? অনেক ছোট ছোট কোষ সমষ্টি, এবং এখানে মানে এক ধরনের কোষ নয়, মাল্টিপল টাইপের কোষ আছে, মানে 3-4 ধরনের কোষ আছে, এবং যে কারণে এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস বলতে দ্বীপপুঞ্জ, অফ ল্যাঙ্গারহ্যান্স। যেহেতু এই দ্বীপপুঞ্জগুলো বা এইরকম যে কোষের সমষ্টি এবং এগুলো যে ডিফারেন্ট কোষ, এইটা যেহেতু আবিষ্কার করেছিল ল্যাঙ্গারহ্যান্স নামের একজন বিজ্ঞানী, তো সেই কারণে তার নাম অনুসারে এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বোঝা গেল? তাহলে এই অগ্নাশয় গ্রন্থিটা কি করে? অনেক মানে অসংখ্য ছোট ছোট কোষ সমষ্টি বা বিভিন্ন ধরনের কোষ সমষ্টি নিয়ে গঠিত। এবার যেহেতু এখানে অনেক ধরনের কোষ আছে, তার মধ্যে এখানে কিছু অন্তঃক্ষরা আছে যারা হচ্ছে এই হরমোন ক্ষরণ করে, আবার কিছু আছে বহিঃক্ষরা যারা হচ্ছে উৎসেচক ক্ষরণ করে। তো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে ক্ষরণকারী কোষ নিয়ে হচ্ছে এটা গঠিত, এবং সেই কারণে এর আরও একটা নাম মিশ্র গ্রন্থি। আমাদের দেহে বেসিক্যালি দু ধরনের মিশ্র গ্রন্থি আছে, এক হলো অগ্নাশয় গ্রন্থি এবং দ্বিতীয় হলো শুক্রাশয়। তো এই দুটোই হচ্ছে আমাদের দেহে অবস্থিত মিশ্র গ্রন্থি। তোমাকে যদি কখনো কোয়েশ্চেন করে যে আমাদের দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম লেখো, তাহলে অবশ্যই তুমি অগ্নাশয়ের নাম দিতে পারো, এবং আবার যদি দুটো বলে দেয় যে কোনো দুটো মানে দুটো অগ্নাশয় মানে অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি তাদের নাম বলো, তাহলে আমরা সেখানে বলবো যে অগ্নাশয় এবং শুক্রাশয়। বোঝা গেল? তো এই দুটো হচ্ছে আমাদের দেহের অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি। এবার আমরা যেখানে বলছিলাম, তাহলে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা হচ্ছে অগ্নাশয় আসলে কি মিশ্র গ্রন্থি, এবং এইখানে বিভিন্ন ধরনের মানে নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু মিশ্র গ্রন্থি মানে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে গ্রন্থি অবস্থিত। তাহলে এই বিভিন্ন ধরনের গ্রন্থি কি করে? বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন করে। আবার হচ্ছে কোনো গ্রন্থি কি বললাম যেহেতু বহিঃক্ষরা, তাহলে তারা হচ্ছে উৎসেচকও ক্ষরণ করে। যেহেতু আমাদের এটা হচ্ছে হরমোনাল চ্যাপ্টার বা আমরা এটা যেহেতু হরমোন নিয়েই ডিসকাস করছি, মানবদেহে যে যে হরমোন খরিত হয় সেগুলো নিয়ে, সেক্ষেত্রে আমরা এই ক্লাসে শুধুমাত্র কোন কোন হরমোনগুলো খরিত হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো বেসিক্যালি এখান থেকে 3 ধরনের মানে প্রাইমারি 3টে হরমোন হচ্ছে খরিত হয়। যেটা প্রথম মানে এখানে যে কোষগুলো আছে তাদেরকে যদি আমরা নাম দিয়ে নিই, মানে যাদের যে নামগুলো আছে সেটাকে বলা হয়, মানে আমরা বলতে পারি অগ্নাশয়ে যে ধরনের কোষগুলো পাওয়া যায় তাদেরকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে।
একটাকে বলা হয় আলফা কোষ, একটাকে বলা হয় বিটা কোষ, আর একটাকে বলা হয় গামা কোষ। বোঝা গেল? এই আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন, গ্লুকাগন, ওকে, গ্লুকাগন। বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন, ওকে, বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন। আর গামা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্ট্যাটিন। বোঝা গেল? তো এই সোমাটোস্ট্যাটিন 3 ধরনের হরমোন ক্ষরিত হয়। তার মধ্যে আমাদের আজকের হচ্ছে সিলেবাসে আছে 2টো হরমোন, এক হচ্ছে গ্লুকাগন আর দ্বিতীয় হচ্ছে ইনসুলিন। তো ফার্স্টে আমি ইনসুলিনের কাজগুলো বলবো, কারণ তাহলে বিটা মানে আলফা কোষ থেকে ক্ষরিত যে গ্লুকাগন তার কাজগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো ফার্স্টে আমরা ইনসুলিন লিখে নিই, ইনসুলিন। বোঝা গেল? তাহলে ইনসুলিনের কাজ কি কি লক্ষ্য করো। ইনসুলিনের কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের দেহে যে গ্লুকোজ, আমরা যে পরিমাণ খাবার খাই তার মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট থেকে মেনলি আমরা গ্লুকোজ পাই। বোঝা গেল? যেহেতু আমরা খাদ্যের উপাদান যেগুলো ক্লাস 7-এ পড়েছি, বেসিক মানে আমাদের খাবারের মধ্যে 3টে জিনিস থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তার মধ্যে আমি বললাম যে আমাদের খাবারের বেশিরভাগ যে অংশ সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর এই কার্বোহাইড্রেট থেকেই আমরা হচ্ছে গ্লুকোজ পাই। এই গ্লুকোজটা কি হয়, আমাদের রক্তের মধ্যে জমা হয়, আর আমাদের রক্তের মধ্যে যখন জমা হয়, জমা হতে হতে একটা সময় পরে রক্তের আর দরকার হয় না, মানে তার থেকে বেশি হয়ে গেলে তখন রক্তের মধ্যে হচ্ছে মানে আমরা যেটাকে সুগার বলি সেই ধরনের কন্ডিশন হতে পারে। তখন এই ইনসুলিন কি করে, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে জমা করে। রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে জমা রাখে, বোঝা গেল? তাহলে রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে জমা রাখে। এই পদ্ধতিকে কি বলা হয়? এই পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনোসিস। ওকে, 2 নম্বর কাজ কি? 2 নম্বর হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তা স্বাভাবিক রাখতে সাহায্য করে। বোঝা গেল? তা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ক্লিয়ার? 3 নম্বর, এটি ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজে পরিবর্তনে বাধা দেয়। বোঝা গেল? বাধা দেয়। ক্লিয়ার? তাহলে কি কি দেখলাম আমরা? ফার্স্টে বললাম রক্তে যে গ্লুকোজ থাকে সেটাকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে বা জমা রাখে, পরিণত করে সেটা যকৃতে জমা রাখে, যকৃৎ বা আমাদের পেশি কোষ, ঠিক আছে, এগুলোতে জমা রাখে। 2 নম্বর দেখলাম রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে তা স্বাভাবিক রাখতে সাহায্য করে, মানে পরিমাণ বেড়ে গেলে, ঠিক আছে, পরিমাণ বেড়ে গেলে তা স্বাভাবিক রাখতে সাহায্য করে। 3 নম্বর, এটি ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজে পরিণত হতে বাধা দেয়। কারণ দেখো, ফ্যাট আর প্রোটিন আমাদের দেহে কি কাজ করে? ফ্যাট হচ্ছে আমাদের দেহে মেদ আকারে জমা হয়, যেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের দেহে কখনো ক্যালোরির যদি অভাব হয় তখন সেটা ব্রেকডাউন হয়ে আমাদের দেহে ক্যালোরি সাপ্লাই দেয়। আর প্রোটিন কি করে? আমাদের দেহে নখ, চুল বা বিভিন্ন শারীরিক গঠন, ঠিক আছে, পেশি, এগুলো গঠন করতে সাহায্য করে। তাহলে যদি পুরো মানে ফ্যাট থেকে মানে ফ্যাট, প্রোটিন এগুলো যদি গ্লুকোজে কনভার্ট হয়ে যেত, এগুলো যদি গ্লুকোজে পরিণত হয়ে যেত আর কোনো হরমোনই যদি বাধা না দিত, তাহলে আলটিমেট কি হতো? আমাদের দেহে প্রোটিন এবং ফ্যাটের অভাব দেখা দিত, ফলে আমরা স্বাভাবিকভাবে আমাদের নর্মাল যে কাজ সেগুলো করতে পারতাম না। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে ইনসুলিনের কাজ। এবার আমরা চলে আসি গ্লুকাগন। এখানে আমরা লিখে দিই গ্লুকাগনের কাজ, গ্লুকাগন। ওকে, গ্লুকাগনের কাজ। তো দেখো গ্লুকাগনের কি কি কাজ। 1 নম্বর কাজ আমরা বলতে পারি ঠিক এর উল্টোটা, ইনসুলিন যা যা করে তার উল্টোটা। রক্তে গ্লুকোজের অভাব হলে
রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, গ্লুকোজের পরিমাণ কমে গেলে তা বাড়াতে সাহায্য করে, বোঝা গেল? সাহায্য করে। ক্লিয়ার? তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তা বাড়াতে সাহায্য করে। 2 নম্বর, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে এটা যেরকম স্বাভাবিক রাখতে সাহায্য করে, একইভাবে রক্তে যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন এটা বাড়াতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? এক হচ্ছে, যেহেতু গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যকৃতে যা কিছু জমা থাকছে সেখান থেকে ভেঙে তৈরি করতে পারে, সেখান থেকে ভেঙে হচ্ছে গ্লুকোজে পরিণত করতে পারে। বোঝা গেল? রিভার্স প্রসেস, যেহেতু গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে আবার এক হয়ে যকৃতে জমা থাকছে, আর গ্লুকাগন ঠিক কি করে? এর উল্টো কাজটা করে, গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে পরিণত করে দেয়। বোঝা গেল? 2 নম্বর কাজ হচ্ছে, আমরা এখানে দেখেছিলাম যে ফ্যাট এবং প্রোটিন থেকে গ্লুকোজের যে পরিবর্তন সেখানে বাধা দেয় ইনসুলিন, বাট এখানে হচ্ছে গ্লুকাগন কি করে? ফ্যাট এবং প্রোটিন ভেঙে শর্করা উৎপাদনে সাহায্য করে, বোঝা গেল? তাহলে এই কাজগুলো হচ্ছে গ্লুকাগন করে থাকে। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, গ্লুকাগন কি জাতীয় হরমোন? এখান থেকে কোয়েশ্চেন আসে অনেক সময়। গ্লুকাগন হচ্ছে পেপটাইড জাতীয় হরমোন, আর ইনসুলিন হলো প্রোটিন জাতীয় হরমোন। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে কোয়েশ্চেন যেখান থেকে আমরা হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন অগ্নাশয় থেকে খরিত যে হরমোন সেগুলো নিয়ে আমরা জানতে পারি, এবং এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো হচ্ছে আমরা একটুখানি দেখলাম। এবার দেখো এখান থেকে বেসিক যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি বলে দিলাম, যেরকম হচ্ছে পেপটাইড জাতীয় একটি হরমোনের নাম লেখো, তারপর হচ্ছে প্রোটিন জাতীয় একটি হরমোনের নাম লেখো, ঠিক আছে? বা এদের কাজ কি, বা ইনসুলিন হরমোনের কাজ কি, ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়, গ্লুকাগন হরমোন কোথা থেকে খরিত হয়, এই প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করলাম। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।